মহাকাব্যর রাজ্যে রাজা সূর্যপ্রতাপের বাগানে এক অতি আশ্চর্য জাদুর আপেল গাছ ছিল। যখন এই গাছের আপেল পাকত তখন আপেলগুলো পেকে সোনার হয়ে যেত। আর রাজা সোনার আপেল পাহারার জন্য খুব কড়া ব্যবস্থা করেছিল, যাতে না কেউ চুরি করে নিয়ে যেতে পারে। কিন্তু প্রতিদিনের মতোই পাহারাদার সকালে যখন সোনার আপেল গুনছিল তখন সে দেখে যে গাছ থেকে একটি আপেল উধাও। শোনো পুত্ররা, আমাদের জাদুর আপেল গাছের আপেল পেকে সোনার হয়ে গেছে। তোমরা তো জানোই কেন ওই আপেলের কারণে আমরা সমস্ত রাজার থেকে বেশি শক্তিশালী ও ধনবান। আর সেই জন্যই সবার নজর ওই সোনার আপেলের উপর। এবার থেকে তোমরা দুই ভাই সোনার আপেল রক্ষার দায়িত্বভার নেবে, কেমন? ঠিক তখনই পাহারাদার দৌড়তে দৌড়তে রাজসভায় এসে বলে, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, গাছ থেকে একটি সোনার আপেল চুরি হয়ে গেছে। এ তুমি কি বলছো? সোনার আপেল চুরি হয়ে গেছে? এ কি করে সম্ভব? এত কড়া পাহারা থাকা সত্ত্বেও চুরি হলো কি করে? এরপর রাজা নিজে তার বাগানে গিয়ে সোনার আপেলগুলো গুনে দেখেন যে সত্যি সত্যি গাছে একটি আপেল কম। পুত্র নীলকমল, লালকমল, আজ থেকে প্রতি রাতে সোনার আপেল তোমরা পাহারা দেবে। ঠিক আছে পিতা, আমি বড়, তাই আমি প্রথম পাহারা দেব। ভাই না হয় কালকে দেবে। ঠিক আছে, তবে তাই হোক। এই কথা বলে রাজা সূর্যপ্রতাপ মহলে চলে যান। আর সেদিন রাত হতেই রহস্যময়ী সোনার আপেল পাহারা দিতে থাকে লালকমল। কত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো চোরের দেখা পেলাম না। যাই হোক, আমাকে ভালো করে সারা রাত পাহারা দিতে হবে। ঠিক তখনই কোথা থেকে যেন এক মিষ্টি সুগন্ধ সোনার আপেল গাছের দিকে ভেসে আসে। কি সুন্দর, কি মিষ্টি এই সুগন্ধ! আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। যেন মনে হয় চোখ বন্ধ করে এই সুগন্ধ অনুভব করেই যাই। লালকমল ওই মিষ্টি সুগন্ধে মোহিত হয়ে গাছতলায় ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙতেই সে দেখে যে গাছ থেকে আরও একটি সোনার আপেল চুরি হয়ে গেছে। এই খবর পেয়ে রাজা ও নীলকমল সেখানে আসে। আপেল চুরির দুশ্চিন্তায় আমার ঘুম চলে গেছে। ওই চোরকে যে কোনো উপায়ে ধরতেই হবে। পিতা, আজ আমি পাহারায় থাকব। আমি অবশ্যই ওই চোরকে হাতে নাতে ধরব। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাত গভীর হতেই আপেল গাছের দিকে ভেসে আসে সেই মিষ্টি সুগন্ধ। এই নিশুতি রাতে এই মিষ্টি সুগন্ধ আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমাকে এক্ষুনি এখান থেকে দূরে সরে গিয়ে সোনার আপেলের উপর লক্ষ্য রাখতে হবে। এই বলে নীলকমল দূরে এক গাছের আড়াল থেকে লুকিয়ে আপেল গাছের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সে দেখে একটি সুন্দর নীল পাখি একটা সোনার আপেল চুরি করে নিয়ে পালাচ্ছে। ঠিক তখনই রাজকুমার নীল পাখিটির দিকে তীর নিক্ষেপ করে। সেই তীর পাখির গায়ে গিয়ে না লাগলেও তার একটি নীল পালক খসে মাটিতে পড়ে। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। রাজা ও লালকমল সোনার আপেল গাছের কাছে আসে। তখন নীলকমল, দেখুন পিতা, এই অতি আশ্চর্য নীল পালকটি দেখুন। আমাদের সোনার আপেলের থেকেও এই নীল পালক কত সুন্দর, দেখেই যেন মন ভরে যায়। কার এই পালক? এই পালক তুমি কোথায় পেলে? এই নীল পালক আমাদের সোনার আপেল চোরের পালক। কাল রাতে আমার তীর থেকে কোনো রকম বেঁচে পালিয়েছে, কিন্তু এই পালকের নিশানা দেখে আমি তাকে ঠিক খুঁজে বের করব। আমি বড়, তুমি আমাকে ওই নীল পালকটি দাও। আমি আজই ওই পাখি খোঁজার উদ্দেশ্যে রওনা দেব। নীলকমল ওই নীল পালক লালকমলের হাতে দিয়ে দেয়। লালকমল সেটি নিয়ে নীল পাখি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গভীর জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে লালকমল, নীল পাখি, তুমি কোথায়? দেখো, আমি তোমার জন্য সোনার আপেল এনেছি। নীল পাখি, তুমি কোথায়? ঠিক তখনই একটি কাক গাছের ডালে বসে লালকমলকে বলে, রাজকুমার চলেছে নীল পাখির খোঁজে।
কিন্তু নীল পাখি যে বড্ড বাজে, সে পাথর বানায় কথার ভাঁজে। এই কাক, কি সব বাজে বাজে কথা বলছো? তুমি কি করে জানলে আমি নীল পাখির খোঁজে যাচ্ছি? আমি সব জানি। আমি এটাও জানি ওই নীল পাখি কোথায় থাকে। আরো জানি ওই নীল পাখি তোমায় করে দেবে পাথর। মানে ওই নীল ক্ষুদ্র পাখি আমাকে কি করে পাথর করবে? তুমি আমাকে বলো ওই নীল পাখি কোথায় থাকে? এরপর কাক লাল কমলকে নীল পাখির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। আর মনে রেখো, তুমি কিন্তু ওই নীল পাখির ফাঁদে পা দিয়ে তার সাথে কথা বলবে না। আসল কাজটা করে ফিরে আসার আগে পর্যন্ত কোনো কথা বলা চলবে না। মুখ বুজে থাকবে। ঠিক আছে, আমি তাই করব। এবার তবে আমি আসি। এই বলে লাল কমল জঙ্গলের পথ ধরে ওই নীল পাখির উদ্দেশ্যে হেঁটে যেতে থাকে। অনেক দুর্গম পথ অতিক্রম করে কাকের কথা মতো পৌঁছায় সেই জায়গায়। ওরে বাবারে, এরা কারা? এখানে কত সবার পাথর মূর্তি। ওই তো পাশে জলাশয়টাও আছে। আর আর ওই যে গুহাটাও দেখা যাচ্ছে। যাই, আমি একটু এগিয়ে যাই। লাল কমল আরও কিছুটা এগিয়ে গিয়ে আশেপাশে নীল পাখিটিকে খুঁজতে থাকে। ওই নীল পাখিটা যে কোথায় কি জানি। তাড়াতাড়ি ওকে বন্দি করে তারপর এখানের কাজ সম্পন্ন করে ফিরে যেতে হবে। এই কথা শেষ হতে না হতেই ওই অপূর্ব নীল পাখিটি উড়ে এসে লাল কমলের কাঁধে বসে। বোকা রাজকুমার, তুমি আমাকে ধরতে এসেছো? তুমি কি মনে করেছো সোনার আপেল আমি নিজের জন্য চুরি করেছি? আমি তার শক্তি বাড়ানোর জন্য সোনার আপেল চুরি করি। নীল পাখির এই কথা শুনে লাল কমল মনে মনে ভাবে, কার শক্তি বাড়ানোর জন্য এই নীল পাখি আমাদের সোনার আপেল চুরি করে আনছে? কিন্তু কাক তো আমাকে এই নীল পাখির সাথে কথা বলতে বারণ করেছে। কি যে করি? ঠিক তখনই ওই নীল পাখি আবার বলে, কি ভাবছো লাল কমল? ভাবছো আমায় বন্দি করে নিয়ে গেলে তোমার পিতার রাজ সিংহাসন তোমায় দেবে? কখনো না। না, আমি বড়। রাজ সিংহাসনের অধিকার শুধু আমার। সিংহাসনে শুধু আমি বসবো। তুমি বলো, পিতা কাকে রাজ সিংহাসন দেবেন? লাল কমলের কথা শেষ হতেই সে পাথরে পরিণত হয়। আর ওই নীল পাখি হাসতে হাসতে বলে, বোকা রাজকুমার, এসেছিল আমায় ধরে নিয়ে যেতে। ঠিক তখনই গুহার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি। আর সে বলে, সাবাস আমার নীল পাখি, তুই খুব ভালো কাজ করেছিস। যা, আজ রাত হলে আবার রাজার সোনার আপেল চুরি করে নিয়ে আসবি। তখন ওই জলাশয় থেকে এক জলপরি মাথা তুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তুই শুধু কাঁদতেই থাকবি, এখান থেকে তোর মুক্তি হবে না। তোকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক তখনই দেখা যায় কে যেন কালো চাদর মুড়ি দিয়ে ডাইনির কাছে আসে। আর ডাইনি ভয় ভয় তাকে দুটো সোনার আপেল দিয়ে দেয়। আর ওদিকে কপিলাপুর রাজ্যে রাজা সূর্যপ্রতাপ। এক সপ্তাহ কেটে গেল, আমার লাল কমল যে এখনো ফিরল না। আর এদিকে দিনের পর দিন আমার সোনার আপেল চুরি হয়েই চলেছে। কি যে করি, আমার এই দুশ্চিন্তা কিভাবে কমবে কি জানি। পিতা, আপনি দুশ্চিন্তা করবেন না। আমি ঠিক আমাদের সোনার আপেল চোর ওই নীল পাখিকে বন্দি করবই। আর দাদা লাল কমলকেও ফিরিয়ে নিয়ে আসবো। আপনাকে কথা দিলাম। এই কথা বলে নীলকমল ওই নীল পাখির উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের পথ ধরে সে হেঁটে যেতে থাকে। ঠিক সেই সময় পিছন দিক থেকে সে শুনতে পায়, রাজগড়ের উঁচু পাহাড়ে যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরী উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল। কি সুন্দর এই জঙ্গল!
কত গাছগাছালি, কত ফুল, রসালো মিষ্টি ফল, কত পাখি ডাকছে চারিদিকে। কেমন সুন্দর প্রজাপতি উড়ছে, চারিদিকটা কি চমৎকার লাগছে। ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক ডাইনি ধ্যান করছিল, কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, কিন্তু এই গন্ধ তো কোনো